গল্প বধূ কোন আলো লাগলো চোখে। দ্বিতীয় পরিচ্ছেদ 24তম পর্ব। লেখনীতে ইশরাত ইতি। কাজ বাদ দিয়ে কম্পিউটারের সামনে অযথা বসে আছে প্রীতম। আসলে কাজ সে কিছুই করছিল না। গতকাল ইনুকে নিয়ে ইসমাম বাড়িতে চলে যাওয়ার পরে হসপিটালের বিল পে করে বাড়িতে ফিরে সেই যে ঘরকুনো হয়েছে, এখন অবধি ঘর থেকে বেরোয়নি। তাকে লাগছে উদ্ভ্রান্তের মতন। প্রেরণা অনেক অপেক্ষা করে, শেষে গিয়ে ভাইয়ের কাঁধে একটা হাত রাখে। বসে পাশে প্রীতম হাসার চেষ্টা করে আপুকে দেখে, চেষ্টা সফল হয় না। প্রেরণা দরাজ গলায় বলে, ওকে নিয়ে আয়। অনেকটা সময় পেরিয়ে গিয়েছে। তুই গেলে ইসমাম আঙ্কেল আপত্তি করবে না এখন? তার রাগ পড়েছে হয়তো। আর শোন, উনি এমন না, আমরা জানি মেয়ের এত বড় অ্যাক্সিডেন্টের ধাক্কা সামলাতে পারেনি এই যা। প্রীতম নিশ্চুপ। প্রেরণা ভাইকে বোঝানোর মতো করে বলে, দেখ, মানছি তোদের মধ্যে ঝামেলাও হচ্ছে, কিন্তু সেসব স্বামী স্ত্রীর সম্পর্কের বৈশিষ্ট্য, সেসবকে তুই সম্পর্ক খারাপ করার কারণ বানাতে পারিস না, তাও ইনুর এই সময়ে। আমরা এত ইগো নিয়ে বড় হইনি মেবি। ও আসুক, তুই আমি দুজনে মিলে ওকে বোঝাবো সুন্দর করে। বুঝবে ঠিক। তোর দুলাভাইয়ের কথা মনে আছে? আমি সপ্তাহে কয়বার ঝামেলা করতাম। যদিও ইনুর মতো অত জেদি ছিলাম না, তবুও। বিষয়টা তা না আপু, আমার সেলফ স্টিম লো লাগে ওদের ফ্যামিলির সামনে গেলে। আমার মনে হয় সবাই, সবকিছু আমাকে দেখে উপহাসের হাসি হাসে। আর এমনিতেও স্পেস দিচ্ছি ওদের সবাইকে। আমি আমার তরফ থেকে সর্বোচ্চ এটাই করতে পারি। আম টায়ার্ড আপু। যাই লাগুক, এবার তোদের বোঝাপড়া করিয়ে দেব আমি। আজ তো রেজাল্ট দেবে। যা গিয়ে নিয়ে আয়। তোদের তো সমস্যা না, সমস্যা সৃষ্টি হচ্ছে একজন থার্ড পারসন দ্বারা। ওসব সমূলে উৎপাটন করব আমি এইবার। প্রীতম চশমা ঠিক করে বোনের দিকে তাকিয়ে বলে, মানে? মানে ইরফান মির্জাকে নিয়ে আমাদের দু বাড়িতে আর ঝামেলা হবে না, সবটা ঠিক হয়ে যাবে, আমি সে ব্যবস্থা করব। বুঝতে পারছে না প্রীতম কিছু। ভাইকে চিন্তার মধ্যে রেখে প্রেরণা ব্যাগ নিয়ে উঠে দাঁড়ায়। তার একটু কেটারিং সার্ভিসের অফিসে যেতে হবে। দুজন ক্লায়েন্ট এসেছে। আজ দুটো লিফট বন্ধ 1 ঘন্টার জন্য। হঠাৎ সবাইকে সিঁড়ি ব্যবহার করতে হচ্ছে। প্রেরণা চিন্তিত হয়ে পা ফেলছে। লিফট যদি 1 ঘন্টার আগে চালু না হয় তবে প্রণমীর বিপদ। প্রণমী গিয়েছে ছায়ান্টে। ঠিক সে সময় কেউ যেন শীষ বাজাতে বাজাতে প্রেরণার পিছনে আসছিল। প্রেরণা ঘুরে দেখল রাদীপ। ওর মুখের চামড়া শক্ত হয়ে গেল হঠাৎ। রাদীপ এসে আন্তরিক হয়ে, জড়ানো গলায় বলে, কেমন আছো প্রেরণা? ওকে দেখেই মনে হচ্ছে স্বাভাবিক অবস্থায় নেই, কিছু একটা খেয়েছে। প্রেরণা দূরে সরে দাঁড়িয়ে কঠিন হয়ে বলল, 100 হাত দূরে থাকবে আমার থেকে। জাস্ট গেট লস্ট। নয়তো থাপ্পড় মেরে গাল লাল করে দেব। রাদীপ কিছুক্ষণ শান্ত চোখে তাকিয়ে থেকে লম্বা কদম ফেলে নিচে নামল। প্রেরণার পেছনে এসে দাঁড়ায় 6 তলার শিলা ভাবি। ফিসফিসিয়ে বলল প্রেরণাকে, রাদীপ কি বলল তোমায়? প্রেরণা জবাব না দিয়ে চুপচাপ হাঁটছে। শিলা বলতে থাকে, বজ্জাত ছেলে একটা, জানো 2 দিন আগে রীতা ভাবির কোমরে হাত ছুঁয়েছিল। ওকে একদিন গন্ধলাই দেওয়া উচিত আসলে। সেটা তো পারবো না, সবাই মিলে ওর মা বাবার কাছে নালিশ নিয়ে যাব। এই জানো প্রেরণা, একটা সিক্রেট খবর আছে। ওর বাপ মাও নাকি ওকে রিহ্যাব দেওয়ার জন্য চেষ্টা চালাচ্ছে। প্রেরণার কদম থামল। বলল, কেন? ড্রাগ নেয় বলে। হু। তুমি কিভাবে জানলে ও ড্রাগ নেয়? আর কথা বাড়ায় না প্রেরণা, চুপচাপ হাঁটছে। এইসব রিহ্যাবিলিটেশন সেন্টার আসলে কোনো পরিবর্তন আনতে পারে না যদি না রোগী মন থেকে চায়। ছায়ানটের সামনে বাইক থামিয়ে ইরফান ক্লান্ত ভঙ্গিতে হেঁটে ভেতরে ঢুকল। গত কদিন ধরে আসেনি এখানে, আর আসবে কি আসবে না সেটা নিয়ে ছিল ভীষণ দ্বিধাগ্রস্ত। মাঝখানে রিকুর কল পেয়ে আসতে হলো। রিকু হলো ছায়ানটের সর্বকনিষ্ঠ সদস্য। আজ তার জন্মদিন। সে চেয়েছে লম্বা ভাইয়াও থাকুক বাকি সবার মতো। ছোট বাচ্চাটাকে ইরফান বারণ করতে পারেনি। গিফট নিয়ে গিয়েছে। ইরফান এসে দেখল প্রণমীও এসেছে। ওকে আচমকা দেখে ধাক্কার মতো খেল ইরফান। প্রণমীর মুখটা ছিল মলিন। রিকুর বার্থডে সেলিব্রেশনের পুরোটা সময় দুজন দুজনের উপস্থিতি টের পেলেও কেউ কারো সাথে কথা বলেনি। যখন ছায়ানটের সর্বপ্রবীণ সদস্য দিশা আন্টি ইরফানকে ধরলেন গান গাওয়ার জন্য, ইরফান বারণ করেছে, তার মুড নেই বলে। প্রণমীও তাই বলেছে, তার মুড নেই।
সবাই অবাক হয়ে বললেন, তোমাদের দুজনেরই মুড নেই। পুরোটা সময় চুপচাপ থেকে গেটের কাছে এসে প্রণমী ইরফানের বাইক স্টার্ট হবার শব্দ পেয়েই বলে ওঠে, ইরফান মির্জা শুনছেন। ইরফান থামল, মিস জেনির হাত ধরে দাঁড়িয়ে আছে প্রণমী। বাইক থামিয়ে ইরফান নিরেট ভারী স্বরে জানতে চাইল, কিছু বলবে? ভাবি কেমন আছে? ভাবিকে কি আসতে দেবেন না আপনারা? একটু কঠিন শোনায় প্রণমীর কথা। ইরফান একটা লম্বা শ্বাস ফেলে বলে, অবশ্যই দেব। তো আসছে না কেন? তোমার ভাই গিয়ে নিয়ে আসলেই হয়। নাকি তার মুরদ ওই চুরি করে বিয়ে করা পর্যন্তই? ভাইকে টিটকারি মেরে বলা কথাটা প্রণমীর পছন্দ হলো না মোটেই। সে দাঁতে দাঁত চেপে বলল, যেমনই হোক আমার ভাই আপনার মতো তো নয়। কথাবার্তা যেদিক থেকেই শুরু হোক, ঘুরে ফিরে ইরফানকে খুঁচিয়ে শেষ করে এই মেয়ে, নতুন নয়। ইরফান আরও একটা লম্বা শ্বাস ফেলে বলল, কেমন আছে তোমার ভাই? আপনি ভাইয়ার কথা জানতে চাইছেন? অবাক হয় প্রণমী। না, আমার বোনের হাসব্যান্ডের কথা জানতে চাইছি। শীতল জবাব ইরফানের। প্রণমী জবাব দিল, যেমন থাকার কথা তেমন আছে। ওকে বলো গিয়ে ওর বউ নিয়ে আসতে। গুড বয় তো, কারো কিছু বলার সাহস নেই ওকে। বলবেও না। বড় বাবা আসছে, পাপা বড় বাবা তোমার ইসমাম আঙ্কেলকে সামলে নেবে। জানি, আমার ভাইয়া শুধু ভাবিকে স্পেস দিচ্ছে, আর মুরব্বিদের সিদ্ধান্তকে সম্মান জানিয়ে চুপ করে আছে। নয়তো পদে পদে ভাইয়া আপনাদের থেকে যেভাবে অপমানিত হচ্ছে অন্য কোনো পুরুষ হলে এতটুকু ধৈর্য রাখত না। কণ্ঠে দৃঢ়তা প্রণমীর। ইরফান সামান্য হেসে বলল, তোমাদের তিন ভাই বোনের একটা ব্যাপার আমার দারুণ লাগে, তোমরা তিন ভাই বোন সবসময় তিনজনকে নিয়ে গর্ববোধ করতেই থাকো। গুড। তা বই কি। আপনারাও যে করেন। ইরফান আর কথা বাড়ায় না, কিছু মুহূর্ত প্রণমীকে চুপচাপ দেখে বাইক স্টার্ট করে চলে যায়। গিয়ে সরাসরি নিউটাউন রোডের সুপার মার্কেটে ঢোকে, এখান থেকে ইনুর জন্য কিছু খাবার নেবে, যা ও খেতে পছন্দ করে। সেখানে দেখা হয় নিউমার্কেটের কাজী আফতাব উদ্দিনের সাথে। দুজনেই ফ্রুট জোনে ঢুকে মুখোমুখি হয়। ইরফানকে দেখা মাত্রই বৃদ্ধ কাজী থতমত খেয়ে যায়। অস্বস্তি কাটাতে ইরফান একটা লম্বা সালাম দিয়ে বলে, আসসালামু আলাইকুম নানা ভাই। ভালো আছেন? ভীত ভঙ্গিতে ঘন ঘন উপর নিচে মাথা নাড়ায় কাজী, বললেন, ওয়ালাইকুমুস সালাম। তোমার খবর ভালো? ইরফান সামান্য হাসে, বলে, আরে এত ভয় পাওয়ার কিছু নেই নানা ভাই। এখন আর আপনাকে তুলে নিয়ে যাওয়ার ইচ্ছে নেই, কারণ মির্জা বাড়িতে আর কখনো কোনো মেয়ে তুলে নিয়ে এসে বিয়ে হবে না। রিল্যাক্স নানা। কাজী ড্যাব ড্যাব করে তাকায়, ঘন ঘন শ্বাস ফেলে, এই ছেলেকে দেখে সে তার বুকে চাপ অনুভব করছে। ভদ্র বাড়ির এমন পাগলা ছেলে কখনো দেখেনি সে। ক্যাশ কাউন্টারে ফলের বিলটা জমা দিয়ে ইরফান কাজীর হাতে বিশাল বড় একটা ফলের প্যাকেট ধরিয়ে দিয়ে চোখ টিপে বলে, তবে বাকি বিয়েগুলো আপনিই পড়াবেন। এখন নিন ধরুন, ফল টল খেয়ে সুস্থ থাকুন। আবার দেখা হবে নানা ভাই। কাজী পুরো ভ্যাবাচ্যাকা খেয়ে যায়। ইরফান দুষ্টুমি করে হাসতে হাসতে বেরোয় সুপার মার্কেট থেকে। ঠিক তখনই তার ফোনে ফোন আসে, ইনুর রেজাল্ট প্রকাশিত হয়েছে। হাইয়েস্ট সিজিপিএ পেয়ে ডিপার্টমেন্ট টপার হয়েছে সে। ইরফান ওখান থেকে সোজা চলে গেল মিষ্টি নিতে। শুধু ইরফান নয়, ইহান সব কাজ ফেলে রেখে বাড়িতে ফিরল মিষ্টি হাতে। নিচতলায় লিভিং রুমে নির্জীব হয়ে বসেছিল ইনু, চোখ দিয়ে পানি ঝরছিল অবিরত। লম্বা কদমে ইসমাম নিচে নেমে মেয়েকে আদেশ দিল, কি ব্যাপার, রেডি হতে বলেছি তো। ইহান ইরফান তখন এলো, দুজনেই অবাক। ইনুর শরীরটা ফিট নেই তেমন। জানতে চাইল ছোট বাবা এই অবস্থায় ইনুকে নিয়ে কোথায় যাচ্ছে। ইসমাম জবাব দিল না, কারো কোনো কথাই শুনল না। মেয়েকে নিয়ে নিজে গাড়ি চালিয়ে চলে গেল প্রেরণার অ্যাপার্টমেন্টে। প্রীতম শুনেছে ইনুর রেজাল্ট, সে মনস্থির করেছে সে যাবে শ্বশুরবাড়িতে, কিন্তু তা আর হয় না। ইসমাম তার আগেই পৌঁছে যায় মেয়েকে নিয়ে। বা বেটির মুখের দিকে অবাক চোখে তাকিয়েছিল প্রীতম। প্রেরণা এসে উচ্ছ্বসিত হয়ে আপ্যায়ন করল ইসমামকে, ইনুকে আগলালো, সান্ত্বনা দিল, হাতে তুলে খাইয়ে দিল। প্রীতমকে আদেশ করল ইনুকে নিয়ে ঘরে যেতে। ইনু নড়তে পারছিল না, তার শুধু কান্না পাচ্ছিল এই মানুষগুলোর সাথে নিজের অনুভূতি শেয়ার করে হালকা হবে বলে। শ্বশুরের মুখোমুখি বসে আছে প্রীতম। ইসমাম নির্মল স্নিগ্ধ হাসি দিয়ে বলে, ছোটরা ভুল করলে সেটা ধরে আজীবন বসে থাকতে হয় না, এটা যেমন সত্যি।
বড়রা রাগের মাথায় দুটো কথা শুনিয়ে দিলে সেটাও ধরে বসে থাকা উচিত বলে মনে করি না আমি। প্রীতম শুধু তাকিয়ে আছে। ইসমাম বলতে লাগলো, একটা মেয়ে আমার। ওর জন্মের সময় কিছু কমপ্লিকেসি ছিল বিধায় সবাই পরামর্শ দিয়েছিল বাচ্চাটা না রাখতে। তোমার শাশুড়ি সাহস করে রেখেছে, এবং পরবর্তী জীবনে আমাদের আর কোনো সন্তান হয়নি। বোঝই তো আমাদের কাছে কি উচিত অনুচিতের ব্যাখ্যায় না গিয়ে শুধু বলবো আমাদের বেঁচে থাকা ওকে ঘিরেই। তাই এত কিছু করেছি, বলেছি। মনে কিছু নিও না। একটু থেমে ইসমাম বলতে থাকে, ভেবো না, আমার মেয়ে এত ভালো রেজাল্ট করেছে তোমার সান্নিধ্যে থেকে। আমার স্বার্থরক্ষা হয়েছে বলে খুশিতে গদগদ হয়ে মেয়ে নিয়ে তোমার কাছে এলাম। আসলে আমি মাফ চাইতে এলাম। দুজন বাবা মা যারা সদ্য সন্তান হারিয়েছে তাদেরকে আমি নজর আন্দাজ করেছি বলে আমি দুঃখিত। প্রীতম কিছুই বলে না জবাবে, শুধু বলে, আপনি রাতে খেয়ে যাবেন বাবা। না না, আমাকে নিয়ে ব্যস্ত হতে হবে না, তোমরা কথা বলো। আর শোনো। প্রীতম তাকিয়ে আছে। ইসমাম বলে, লাভ ম্যারেজ হলেও সংসার জীবনের শুরুতে বহু ঝুটঝামেলায় বোঝাপড়ায় সমস্যা হতে পারে। সেক্ষেত্রে নিজেরা হিমশিম খেলে বড়দের সাথে আলোচনা করতে পারো। আমি বা তোমার শাশুড়ি জীবিত আছি। প্রীতম আর ইনু শুধু ইসমামকে দেখছে। প্রেরণার মুখ হাসি হাসি ইসমামের এত অমায়িক আচরণে। সে জানে এই বাড়ির পুরুষেরা যথেষ্ট অমায়িক, কখনোই এতটা রুক্ষ হতে পারে না। শুধু ব্যতিক্রম ইরফান মির্জা। মেয়ে জামাইকে বিদায় জানিয়ে ইসমাম চলে যায়। প্রীতম তখনও বিস্মিত হয়ে বসে থাকে। ছোট থেকে তারা তিন ভাইবোন নানা যন্ত্রণা, ঝড়ঝাপটা, মানুষের মুখ ছামড়া খেয়েই বড় হয়েছে। অবশ্য প্রণমীকে ওরা বড় দুই ভাইবোন এসবের আঁচ পেতে দেয়নি। মানুষের দেয়া আঘাত সয়ে যায় দ্রুত, মিলিয়ে যায় যখন তাদের এভাবে আদর করে কাছে ডাকে মানুষ। ইসমাম চলে গেলে প্রেরণা ভাইয়ের বউয়ের জন্য পাতলা একটা হেলদি ডেজার্ট তৈরি করে নিয়ে আসে। চামচ মুখের সামনে ধরে আদুরে গলায় ডাকতেই ইনু ঝরোঝরো করে কেঁদে দেয়। খাবারের বাটি পাশে সরিয়ে রেখে প্রেরণা ওকে আগলে নিয়ে বলে, কি হলো আপু? আপু, আমি তোমাদের থেকে আলাদা হতে চাই না। আমি আর কখনো তোমার ভাইয়ের সাথে ঝগড়া করব না। এখন এসব বলার সময়। এত বড় একটা দুর্ঘটনা থেকে বেঁচে এসেছো। প্রীতম ওকে নিয়ে ঘরে যা। আহাম্মক নাকি রে তুই? প্রীতম দাঁড়িয়ে আছে চুপচাপ। ইনু ঘাড় ঘুরিয়ে ভেজা চোখে ওকে বলল, মেজো দাদানকে এ বাড়িতে আসতে নিষেধ করে দেব। দাদানের সত্যিই কোনো ব্যাড ইন্টেনশন নেই। দাদান বুঝে যাবে। প্রীতম শুধু দেখতে থাকে ইনুকে চুপচাপ। প্রণমী নিজের ঘরের দরজায় দাঁড়িয়ে শুনছে ভাবির কথা। প্রেরণা এবার ম্লান হাসে। ভাইয়ের বউকে নিজের দিকে ফিরিয়ে নিয়ে বলে, বকা মেয়ে। পাগল তুমি। ভাইকে বলে দেবে বোনের বাড়িতে যাতে না আসে। কি অদ্ভুত কথাবার্তা। ইনু অবাক চোখে প্রেরণার দিকে তাকায় তাকায় প্রীতম। প্রেরণার কণ্ঠস্বরে ছিল লাই। ইনু চোখ মুছে বলে, কিন্তু আপু আপনার ভাই চাচ্ছে না, ইনফ্যাক্ট আপনারা, আর আসলেই তো সবকিছু এত সহজে ভোলা যায় না। আবারও হাসে প্রেরণা। ইনুর মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে, হুতা ঠিক, তবে এটাও তো হয় না তাই না, আমরা আত্মীয় ইনু। এমন করে চলতে পারে না, একটা বিহিত দরকার। আর ভাবছি প্রথম পদক্ষেপটা আমিই নেব, সবটা স্বাভাবিক করতে। পদক্ষেপ? ইনু প্রীতম দুজনেই প্রশ্নটি করে। প্রণমীও অবাক হয়ে আপুর কথাগুলো শুনছিল। প্রেরণা স্বাভাবিক হেসে বলে, হ্যাঁ, পদক্ষেপ। ইনু এত বড় একটা বিপদ থেকে উঠল। প্রীতমের চাকরিটা হয়ে যাবে সম্ভবত। ইনুর রেজাল্ট, সবকিছু মিলিয়ে আমি একটু স্বস্তি পাচ্ছি বুঝলি তোরা। ভাবছি ও বাড়ির লোকদের নিমন্ত্রণ করে খাওয়াবো। বিয়ের পর থেকে এতটুকু সামাজিকতা করা হয়নি, অথচ আমরা কতদিন গিয়ে খেয়ে এলাম ও বাড়িতে। এবং আমার পরিকল্পনা হচ্ছে ওইদিনই ইরফানের সাথে সবকিছু স্বাভাবিক করে নেব আমরা। আইডিয়াটা দারুণ না ইনু বলো? ইনু অবিশ্বাস্য নজরে প্রেরণাকে দেখে। প্রীতমের মুখটাও থমথমে। প্রেরণা ইনুর গাল টিপে বলে, আরে বাবা সত্যি, ইসি তো মোটামুটি সুস্থ। আলো আন্টিকে রেখে সামিন আঙ্কেল আগামীকাল ফিরছেন শুনলাম। নিমন্ত্রণটা তাকে দিয়েই শুরু করব, আর ইরফানকে আমি নিজে দাওয়াত দেব। দরজার পর্দা খামচে ধরে দাঁড়িয়ে আছে প্রণমী। আপু সত্যিই এমনটা করবে? তার বিশ্বাস হয় না। ইনু বরাবরের মতো গলে গিয়ে প্রেরণাকে জড়িয়ে ধরে চেঁচিয়ে উঠল, আপু সত্যি বলছো?
তবে আপু আমাকে খুশি করার জন্য করতে হবে না, তোমার যদি মন সায় না দেয় প্রণমীকে জিজ্ঞেস করো না আগে। হাসে প্রেরণা সামান্য, ইনুর মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে, ঘরে গিয়ে পোশাক বদলে এসো, দুটো ডিম খাবে এখন। যা করার ভেবে চিন্তেই করব আমি। ইনায়া এসব আশা করেনি, সে খুশি হবে নাকি বিস্মিত হবে বুঝে উঠতে পারে না। তবে আহসান পরিবারের সরল চিত্তের ভাইবোনগুলোর জন্য আরও একবার তার মনে মায়া ছেয়ে যায়, অথচ কথায় কথায় ইনু এদের অনেক আঘাত করে। একরাশ অপরাধবোধ নিয়ে ইনু ঘরে যেতেই প্রীতম বোনকে বলে, আপু। কি? প্রেরণা ভাইকে থামিয়ে দিয়ে বলে, লিস্ট দেব, কাল বাজার করে আনবি। আমি সারাদিন ব্যস্ত থাকব। সব টাটকা দেখে আনবি। দুহাতে খরচ করবি। কোনো কিছুর কমতি যাতে না থাকে। পরের দিন সকাল থেকে প্রেরণার দাওয়াত করা শুরু, প্রথমেই সামিন ইয়াসার মির্জা। তিনি ইসির কাছে আলোকে রেখে শান্তিনীরে কেবল ফিরেছেন, প্রেরণার কথা শুনে রীতিমতো অবাক হয়ে বলে, ইরফান। মা ভেবে বলছো? দেখো প্রণমীর অসুবিধা হোক এমন কিছু আমরা এ বাড়ির মানুষগুলো ঘুণাক্ষরেও চাই না। তোমার সামাজিকতার দরকার নেই। ইরফান যাবে না, আমরা আসব। না আঙ্কেল, মন থেকেই বলছি। বাধা দেবেন না প্লিজ। অনুরোধ আপনার কাছে। শামিন প্রেরণার অনুরোধ ফেলতে পারে না, শত অস্বস্তি থাকলেও তিনি সায় দিয়ে বলে, তুমি বুঝদার মানুষ, তোমার যা ইচ্ছা করো। প্রেরণা একে একে ইলহাম মির্জা, ইসমাম মির্জাকে দাওয়াত করে, সম্মতি নিয়ে কল দেয় ইহানকে। ভদ্রভাবে দাওয়াত দিয়ে প্রেরণা ইরফানের কথাটা তুললেই ইহান বিস্মিত হয়ে বলে, হোয়াট? আপনি ভেবে চিনতে বলছেন প্রেরণা, প্রণমী কি বলেছে? আপনি ভেবেছেন ঠিক করে? জি। আর এখন আমি খোদ ইরফানকে কল দিচ্ছি। আপনি আসবেন কেমন? রাখছি। ফট করে প্রেরণা কলটা কেটে দিল ইহানকে কিছুই বলতে না দিয়ে। তারপর একটা লম্বা শ্বাস ফেলল, ইনুর ঘরে এক বাটি ডালিমের দানা দিয়ে ওকে খেতে বলে ওখানে দাঁড়িয়েই ইরফানকে কল করল প্রেরণা। ইরফান তখন অফিসে ছিল, অচেনা নাম্বার দেখে ধরল, সালাম দিল, ওপাশ থেকে প্রেরণা মিষ্টি করে বলল, ওয়ালাইকুমুস সালাম। ইরফান থতমত খেয়ে বলল, হ্যালোকে? প্রেরণা কণ্ঠস্বর আরও মিষ্টি করে বলল, হ্যাঁ ইরফান, আমি তোমার প্রেরণা আপু বলছি। আমি তোমার প্রেরণা আপু বলছি। ইরফান মনে হলো বর্ষর একটা ধাক্কার মতো খেয়েছে, এমন ভাবে চমকেছে যে হাত থেকে ফোনটা পড়ে যেতেই নিচ্ছিল। ইরফান তড়িৎ ফোনটা সামলে নিল নিজেকে। কিছু মুহূর্ত চুপ থাকল পরিস্থিতি বুঝতে। ওপাশ থেকে প্রেরণা স্বাভাবিক স্বরে বলল, ইরফান। ইরফান ভাবছে কেসটা ঠিক কি, কিন্তু ভেবে কোনো কুল কিনারা পেল না, গলা খাকারি দিয়ে বলল, জি জি আপু, আমি ইরফান। হাসল প্রেরণা সামান্য, বলল, হ্যাঁ আমি জানি তুমি ইরফান। কেমন আছো তুমি? শ্যামলা মুখের তীক্ষ্ণ চোখ জোড়া বিস্ফোরিত হয়, মনে মনে বলে, শালা আজ সূর্য কোন দিক থেকে উঠেছে। মুখে বলল, এই তো ভালো আপু। আপনি? আমতা আমতা করছে ইরফান মির্জা, বিষয়টা সে ঠিক তখনও হজম করে উঠতে পারেনি। প্রেরণা বলল, আমিও ভালো আছি ভাই। তুমি কি এখন অফিসে? জি জি আপু। ওহহ, তাহলে তো বিরক্ত করে ফেললাম। বিষয়টা হজম না হলেও ইরফান মির্জা মুখে বলল, এই না না আপু, আপনি বলুন। আচ্ছা শোনো, আগামীকাল বাড়িতে তোমাদের ফ্যামিলির দাওয়াত। আলো আন্টি, মুইন ভাইয়া আর ইসি বাদে সবাইকে আসতেই হবে, কোনো বাহানা শুনতে চাচ্ছি না, ঠিক আছে? ইরফানের মনে হলো সে এই শতাব্দীর সবথেকে বড় জোকস শুনল। প্রেরণাকে লাইনে রেখেই সে চেক করল আজ এপ্রিলের 1 তারিখ কিনা। তাকে এপ্রিল ফুল বানানো হচ্ছে কিনা। কিন্তু তখন তো জুলাই মাস। প্রেরণা বলল, কি হলো ইরফান? কথা বলছো না যে? সবকিছু এলোমেলো লাগছে ইরফানের, যে সবসময় অন্যকে চমক দিয়ে বেড়ায়, সে আজকের এই সামান্য বিষয়টা হজম করতে পারছিল না। আচ্ছা, এটা কি কোনো প্রাঙ্ক কল? প্রেরণা বলল, কি ভাবছো ভাই? এটা প্রাঙ্ক কল না। আমি তোমার প্রেরণা আপুই। কাশি উঠে যায় ইরফানের, হাতের কাছে গ্লাস ছিল, তুলে পানি খেয়ে নেয়। এই মহিলা ইরফানের মনের কথা শুনে ফেলে নাকি?
সে নিজেকে খুব ভালো করে সামলায়, বলে, আপু আমি কিছু বুঝতে পারছি না। আমি ইরফান। এবারও হাসে সামান্য প্রেরণা, আরে ভাই জানি তুমি ইরফান, ইনুর মেজো দাদান। কাল আসবে লাঞ্চে আমাদের বাড়িতে। দাওয়াত দিয়েছি তোমার। এই কথার অন্যথা যেন না হয়, ঠিক আছে? ইরফানকে চূড়ান্ত বিস্মিত রেখে প্রেরণা আরও টুকটাক প্রশ্ন করল, অফিস কেমন যায় ইরফানের, মাস্টার্সের পরীক্ষা কবে? ইরফান উত্তর দিল ঘোরের মধ্যে। ফোন কাটার পরেও ইরফান বিশ্বাস করতে পারছিল না কিছু, ট্রু কলারে দেখল নাম্বারটা আসলেই প্রেরণার ছিল কিনা। দেখল নাম্বারটা আসলেই প্রেরণার। সে একদৃষ্টে তাকিয়ে থাকল ফোনের স্ক্রিনে। বাড়িতে সামিন ইয়াসার মির্জা, ইলহাম মির্জা ছিল তখন। সন্ধ্যা নাগাদ ইরফান বাড়িতে ফিরে শুরুতেই এই দুজনের মুখোমুখি হল। আমতা আমতা করে বলল, জ্ঞানীশ্বরী প্রেরণা আপা দাওয়াত করেছে আমায়। দাওয়াত আমরাও পেয়েছি। আমি কি যাব? বিভ্রান্তের ন্যায় ইরফান জানতে চাইল। তোমার বিবেচনা। শামীন শান্ত স্বরে জবাবটা দিয়ে চলে যায়। ইলহাম দাঁড়িয়ে কিছুক্ষণ ছেলেকে দেখে, অতঃপর সেও চলে যায়। ইরফান বিভ্রান্ত পুরোপুরি। এতদিন অগোচরে, নানা বাহানায়, সবাইকে লুকিয়ে ও বাড়িতে গেলেও এই প্রথম ইরফান মির্জার নার্ভাস লাগছে। কেন লাগছে ঠিক বুঝে উঠতে পারছে না সে। রাতের খাবার খেয়ে সবাই যখন নিচতলায় বসে রাতের খবর দেখছিল, শামীন একপাশে গিয়ে আলোর সাথে ফোনে কথা বলছিল। ইরফান একদৃষ্টে বড় বাবাকে দেখছে, বিবাহিত জীবনের এত বছর পরেও ফোনে এমন ভাবে কথা বলছে, একটানা মনে হচ্ছে এরা নবদম্পতি। যদিও কথা হচ্ছে ইশিকে নিয়েই। ফোন রাখতেই ইরফান হঠাৎ খুব সাহস করে বড় বাবাকে বলে, বড় বাবা। থু। মৃদু আওয়াজে বলল শামীন। ইরফান বলল, তুমি বড় মাকে পটিয়েছিলে কিভাবে? শামীন শীতল চোখে ইরফানের দিকে তাকায়। ইরফান ঘাবড়ে যাওয়ার মতো করে বলে, সরি। স্লিপ অফ টাং। চুপচাপ কেটে পড়ে ইরফান। পরি হাসতে হাসতে ইরফানের পিছু পিছু দোতলায় উঠছিল, বলল, আয় আমি বলছি ভাইয়া কিভাবে ভাবিকে পটিয়েছিল। দোতলার লিভিং রুমে ছোট মায়ের সাথে বসল ইরফান, তার এখন অলস সময়। পরীর কাছে পুরো কাহিনীটা শুনে বলল, মোদ্দা কথা যা বুঝলাম, বড় মা নিজেই পটতে চেয়েছিল বলে বড় বাবাকে সুযোগ দিয়েছিল পটানোর। কি জানি। হাসছে পরী। ইরফান বিড়বিড় করে বলল, আর এদিকে আমারটা তো রাজি নয়, উল্টো আমার 14 গুষ্টিই আমার বিপরীতে। শামীন ইয়াসার মির্জার স্ট্রাগল এই ইরফান মির্জার স্ট্রাগলের কাছে নস্যি। কিছু বললি? পরী জানতে চায়। ইরফান হাই তুলতে তুলতে উঠে বলে, না। ঘুমোবো আমি। পরের দিন সকাল থেকে রান্নাঘরে তোড়জোড় শুরু হয়েছে প্রেরণার। আজ সে সবকিছু থেকে ছুটি নিয়েছে, রান্নাবান্না নিজের হাতে করবে বলে। শুদ্ধ আজ স্কুলে যায়নি, বল নিয়ে খেলছে ঘরময়। ইনুকে আজ খুশি লাগছে ভীষণ। ড্রয়িং রুমের এক কোণে বসে প্রেরণার রান্না করা একটা আইটেম প্রেরণার নির্দেশে টেস্ট করতে করতে ইশি আর সেহার সাথে ভিডিও কলে কথা বলছে। অনেকটা দিন পরে তার খুশি যেন বাঁধ ভাঙা। প্রণমি নিজের ঘরে বসে আছে চুপচাপ, বহুবার আপুর সাথে কথা বলতে গিয়েও বলতে পারেনি। ভাইয়া বাজার নিয়ে ব্যস্ত, আপু রান্না নিয়ে। মিস জেনি ঘরদোর সাজাতে ব্যস্ত, সে বিছানার কোণায় বসে আছে নির্লিপ্ততা ভঙ্গিতে। এক ফাঁকে প্রেরণা এসে আলমারি খুলে প্রণমির পোশাক বের করতে করতে বলল, চল ওঠ। গোসল করবি? আমি রান্না চাপিয়ে এসেছি। প্রণমি উঠল, সুযোগ পেয়ে আপুকে বলল, আপু। কি হয়েছে? তুমি কি করতে চাইছ? প্রেরণা স্মিত হেসে বলল, কিছুই না, তুই গোসল সেরে নে। আর শোন, আজ তোর ওদিকটায় যাওয়ার প্রয়োজন নেই। লাঞ্চ ঘরে বসে করবি, ঠিক আছে? হালকা মাথা নাড়ায় প্রণমি। ওকে গোসল করতে রেখে ঘরে গিয়ে নিজের ফোনটা নিয়ে নিল প্রেরণা। একটা মেসেজ দেখে মেজাজ খারাপ করে কিছুক্ষণ বসে থেকে উঠে সে চলে যায় রান্নাঘরে। অতিথিরা এলো ঠিক দুপুর 1:30 নাগাদ। ইনু নিজের শ্বশুর বাড়িতে একসাথে বাবা, চাচা ভাইকে দেখে আপ্লুত হয়। প্রেরণা মাথায় ঘোমটা টেনে আপ্যায়ন করে সকলকে। পরি আর ঋতু আসেনি। এসেছে সামিন, ইহান, ইলহাম, ইসমাম।
ইরফানকে না দেখতে পেয়ে প্রেরণা চোখ কপালে তুলে বলল, সে কি? ইরফান কোথায়? বাকিরা প্রেরণার এত অমায়িক আচরণ দেখে কিঞ্চিত অবাক। গতকাল থেকে ইহান থমথমে মুখে বলল, অফিসে ও আসবে না। কি আশ্চর্য! ইহান চমকায়, পর বলে, ওর লাঞ্চ টাইমে আসবে মেবি। ইরফান আদৌ নিশ্চিত ছিল না, সে গতকাল থেকে দোটানায় ছিল। এক অদ্ভুত উৎকণ্ঠা মনের ভেতরে। ইরফানের অবচেতন মন টের পায়। ঠিক দুপুর 1:20 ইরফান আবারও প্রেরণার থেকে কল পেল। রিসিভ করতেই ওপাশ থেকে প্রেরণা বলল, কি ব্যাপার ইরফান, তুমি এখনো আসছো না কেন? কিছুক্ষণ নিশ্চুপ থেকে ইরফান জবাব দিল, আসছি। 20 মিনিটে পৌঁছে যাচ্ছি। হ্যাঁ প্লিজ, সবাই অপেক্ষা করছে। মার্জিত উত্তরটা দিয়ে প্রেরণা কল কাটে। সামিন, ইহান, ইলহাম, ইসমাম শরবত খাওয়া রেখে প্রেরণার মুখের দিকে ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকে। প্রেরণা হেসে বলে, আরে আপনারা শরবত খান। টেবিলে খাবার সাজিয়ে প্রেরণা গোসল করতে চলে গেল। প্রীতম তার শ্বশুর, চাচা শ্বশুরদের সাথে গল্প করছে। শুদ্ধ ইহান আঙ্কেলকে দেখতে পেয়ে তার সাথে গল্প জুড়ে দিল রাজ্যের, তার কোন বন্ধুর কাছে কি কি খেলনা আছে সেসবও। ইনু বিশ্রাম নিচ্ছে, তাকে ঘরে বিশ্রাম নিতেই বলা হয়েছে। গল্পের এক ফাঁকে শুদ্ধ ইহানকে ধরে টানতে লাগলো, আঙ্কেল আমি একটা ট্রাভিসের পেইন্টিং করেছি, দেখবে এসো। কোথায় নিয়ে যাচ্ছ তুমি? আমাদের বেডরুমে। ইহান থমকায়, দাঁড়িয়ে পড়ে। শুদ্ধর দিকে তাকিয়ে বলে, না বাবু, এমন করে না। আমি যাব না। কেন? তুমি পেইন্টিংটা এখানে নিয়ে এসো। শুধু মাথা নেড়ে দৌড়ে রুমে ঢুকতেই প্রেরণা মাথায় তোয়ালে পেঁচিয়ে বেরিয়ে ইহানকে ঘরের বাইরে দেখতে পেয়ে দাঁড়িয়ে পড়ে। ইহান থতমত খায়। প্রেরণা অবাক হয়ে বলে, আপনি? শুদ্ধ টেনে আনল। নিচু গম্ভীর আওয়াজ জবাব দিল। প্রেরণা কিছু না বলে পাশ কাটিয়ে চলে যায়। ইহান তেরোছা নজরে একপলক দেখে প্রেরণার মুখটা। একটা নীল জামদানি পরেছে আজ, চোখ দুটো এতটা টানল কেন হঠাৎ করে? কাজল দিয়েছে নাকি? পা থামিয়ে বেশিক্ষণ দাঁড়াতে পারে না ইহান, না পারে প্রেরণাকে দেখতে। চুপচাপ গিয়ে বাবা চাচার পাশে বসে থাকে গম্ভীর হয়ে। অদৃশ্য কেউ একজন বারবার বলছে, খুব সুন্দর লাগছে তোমার সমুদ্রনীলাকে, তাকাও, আরেকবার তাকাও। আরে তাকাও না, কেউ বুঝতে পারবে না। ইহান শাসায় তাকে মনে মনে, এখন না। তীব্র অধিকার নিয়ে তাকাবো। যদি কখনো এমন হয়, সব সংযমের ব্যারিকেড ভাঙব। চুপ করো, আমি তাকাবো না। ইরফান এসেছে খানিক বাদেই। দরজা খুলল প্রেরণা, মুখ হাসি হাসি। ইরফান এবার চূড়ান্ত ভড়কে যায়। অহেতুক নিজের গলার কাছে টাইয়ের নট ধরে নাড়াচাড়া করতে করতে সালাম দিল। প্রেরণা সালামের জবাব দিয়ে দরজার পাশে সরে দাঁড়িয়ে বলল, এসো। আরে তোমার হাতে এসব কি? মিষ্টি। এসবের কি প্রয়োজন ছিল? ইরফান কিছু মিষ্টি নিয়ে এসেছে তাড়াহুড়ো করে। প্রেরণা সেগুলো সামলে নিয়ে ইরফানকে গেস্ট রুম দেখিয়ে বলে, ও ঘরের ওয়াশরুম থেকে মুখ হাত ধুয়ে এসো। খেতে বসবে। ইনু নিজের ঘরের দরজায় দাঁড়িয়ে মুখ হাসি হাসি করে সবকিছু দেখছিল। তার চোখ জুড়িয়ে যাচ্ছে। ইশিয়াপুর বাড়ির মতো তার বাড়িতেও তার সব কাছের মানুষরা খেতে এসেছে। আর কোনো তিক্ততা নেই, শুধুই প্রশান্তি। সে গিয়ে বড় বাবার পাশে চুপ করে বসে থাকে। টের পেল শরীরে যথেষ্ট বল চলে এসেছে, আর কোনো দুর্বলতা নেই। খাবারের আয়োজন ব্যাপক। ইসমাম মির্জা হা করে বলে, করেছ কি মা? প্রেরণা হাসে, আপনাদের তুলনায় খুব কম করতে পারছি আঙ্কেল। 8 চেয়ারের ডাইনিং টেবিল দখল করে চুপচাপ খেতে বসেছে সামিন, ইলহাম, ইসমাম, ইহান, ইরফান আর ইনু। মিস জেনি গিয়েছে প্রণমি আর শুদ্ধর কাছে। প্রীতম আর প্রেরণা সবাইকে পরিবেশন করে দিচ্ছিল। ভাইকেও জোর করে প্রেরণা বসিয়ে দিল। স্বাভাবিক আলাপ করতে করতে প্রেরণা প্রত্যেকের প্লেটে রোস্ট তুলে দিচ্ছে। পরি আন্টি না হয় ব্যস্ত, ঋতু আন্টি কেন এলেন না? শরীরটা ঠিক নেই বলল। ইলহাম জবাব দিল। প্রেরণা বলে, সেই আন্টির এখন বয়স হয়েছে। আচ্ছা আমি উনাদের জন্য দিয়ে দেব, কাইন্ডলি নিয়ে যাবেন আঙ্কেল। সরল আবেদন। ইলহাম হেসে মাথা নাড়ায়।
শামীন আদেশের সুরে বলে, মেয়ে তুমিও বসো, আমাদের এত বেড়ে খাওয়াতে হবে না। যার যা লাগে নিতে পারবো। প্রেরণা শামীনকে স্নিগ্ধ একটা হাসি উপহার দিয়ে একে একে সবার প্লেট দেখে ইরফান কিছু খাচ্ছিল না, শুধু খুঁটছিল, সে তখনও বিভ্রান্ত। এটা কি হচ্ছে আসলে? প্রেরণা বলে, সে কি ইরফান ভাই, এভাবে খুঁটলে হয়? রান্না ভালো হয়নি। ইরফান চুপচাপ মাথা নাড়ে, বলে, ভালো হয়েছে আপু। তৃতীয় দফায় সবাইকে বিফ পরিবেশন করে প্রেরণা চেয়ার টেনে বসে। সামিন প্রীতমের দিকে তাকিয়ে বলে, তোমার জয়েনিং কবে থেকে বাবা? নেক্সট মান্থের 1 তারিখ। বুকটাতে সুখ সুখ অনুভূত হয় ইসমামের, তার জামাই একজন প্রোগ্রামার। মান্থলি 1,13,000 টাকা বেতন। টাকা পয়সা নিয়ে এত মাথা ঘামানো ঠিক নয়, তবুও জামাই তাকে দেখিয়ে দিতে এমন একটা চাকরি জুটিয়ে ফেলেছে, শুধুমাত্র নিজের যোগ্যতা প্রমাণ করতে। ইসমাম খুশি। এক কথায়, 2 কথায় হঠাৎ শামীন বলে, প্রণমি খেয়েছে। হু খাচ্ছে ও ঘরে। তুমিও খেতে বসো, আমাদের খারাপ লাগছে মা। জি আঙ্কেল। আচ্ছা আঙ্কেল, এরপর বান্দরবন কবে যাচ্ছেন? তোমার আন্টি ফিরলে আমি ঘুরে আসব, এভাবে পালাবদল করে থাকবো ভাবছি। ঠিক আছে, তবে আমি ইসি আর মুইন ভাইয়ার জন্য কিছু প্রসেস করা খাবার পাঠাবো, আসলে ওদের আলাদা কখনো খাওয়ানো হয়নি তো। মুইন ভাইয়া যা ব্যস্ত লোক। শামীন হাসে, মেয়েটিকে তার বরাবরের পছন্দ, এত আপনের মতো আচরণ করে, মায়া হয় খুব। সবকিছু যখন স্বাভাবিক চলছিল ঠিক তখনই প্রেরণা বলে ওঠে, আসলে আজ একটা আলোচনা করতে এত কষ্ট দিয়ে আপনাদের ধরে বেঁধে এনেছি আঙ্কেল। প্রত্যেকে প্রেরণার মুখের দিকেই তাকায়। প্রেরণার শান্ত দৃষ্টি তখন ইরফানের শ্যামলা মুখবিবরে। ইলহাম বলে, কি মা? আসলে বিষয়টা ইরফান আর প্রণমির ব্যাপারে। এই পর্যায়ে সবাই খাওয়া থামিয়ে দেয়, নির্নিমেষ দেখতে থাকে প্রেরণাকে। প্রেরণার মুখ হাসি হাসি। ইরফানের দৃষ্টি শান্ত। প্রেরণা বলতে শুরু করে, আসলে যা হয়েছে সেটা তো ঘটেই গিয়েছে। অতীতে আমরা খুব তেতো কিছু অভিজ্ঞতার সম্মুখীন হয়েছিলাম, যা আমাদের আশাতীত ছিল। রাগের মাথায় ইরফান একটা কাণ্ড ঘটিয়ে ফেলেছে এবং আমরা পরিবার ভুগেছি যথেষ্ট। এখন সময়ের সাথে সাথে সেসব অতীত আর স্মৃতি মিটিয়ে ফেলার চেষ্টা আমরা দুপক্ষই করছি, তাই না ইরফান? শান্ত হয়ে প্রশ্নটি করে প্রেরণা। ইরফান দৃষ্টি ফেরায় না প্রেরণার মুখ থেকে। প্রেরণা বলতে থাকে, ইরফান আর প্রণমি দুজনেই এখন একটি স্বাভাবিক লাইফ ডিজার্ভ করে, আর আমরা 2 পরিবারও একটা স্বাভাবিক সম্পর্ক ডিজার্ভ করি যেখানে কোনো সংকোচ কিংবা মনোমালিন্য থাকবে না। যেহেতু আমরা পরম আত্মীয়, ইরফানের নিজের বোনের বাড়িতে আসতে দ্বিধা হবে না, আর তাই আমি ভাবছিলাম আমাদের সবার মনের মধ্যে যেটুকু খচখচানি আছে সেটুকু একেবারে দূর করতে। শামীন বলে ওঠে, যেমন? দেখুন আঙ্কেল, তখন জেদ করে, রাগের মাথায় শত চিল্লাচিল্লি করেছি, এই বিয়ে ভ্যালিড নয়, ভ্যালিড নয়। যদিও আদতে এই বিয়ে বিয়ে নয়, তবুও মনের মধ্যে একটা খচখচানি তো আমাদের সবার রয়ে গিয়েছে, তাই না? তাই আমি চাচ্ছিলাম ওদের ডিভোর্সটা যাতে হয়। ইরফান ভাতের প্লেটটা থেকে হাতটাই সরিয়ে নেয়। তার কপালে বিন্দু বিন্দু ঘাম। প্রেরণা তা দেখে দৃষ্টি সরিয়ে আবারও শামীনের দিকে তাকিয়ে বলে, আমার বোনকে বিয়ে দিতে হবে আঙ্কেল। আবারও প্রেরণা ইরফানের মুখের দিকে তাকায়। ইরফান শান্ত হয়ে তাকিয়ে আছে প্রেরণার মুখের দিকে, এবার স্বাভাবিক গলায় বলে, না তুমি প্রণমিকে ভালোবাসো, না প্রণমি তোমাকে, না এমন কিছু কখনো হবে। একটা অহেতুক সম্পর্ক নিয়ে সন্দেহ রেখে কি লাভ ভাই, তাই না বলো? আমি উকিলের সাথে কথা বলেছি, কাজী গ্রামের বাড়িতে, উনি ফিরলে মঙ্গলবার আমরা পরিবার বসে এই ঝামেলা মিটিয়ে নেব। তোমার মতামত কি ভাই? ইরফান শুধু দেখছিল প্রেরণাকে, এরপর সে আশেপাশে বাবা চাচা ভাইদের দিকেও তাকালো। প্রেরণা হেসে ইরফানকে বলল, ওনাদের দিকে তাকাচ্ছ কেন? আমি ওনাদের না, তোমার মতামত জানতে চেয়েছি ইরফান।
দেখো, যা বুঝলাম তোমার কোনো ব্যাড ইন্টেনশন নেই, কিংবা প্রীতমকে নিয়ে আর কোনো ঝামেলা নেই তোমার মনের মধ্যে, তুমি নিজেও চাচ্ছ সবটা ঠিক করতে, তো চলো এই ঝামেলাটা শেষ করে যে যার মতো থাকি। আমার বোনকে বিয়ে দিতে হবে। ইরফান শুধু দেখছে সবাইকে, সবাই দেখছে তাকে। প্রেরণা তীক্ষ্ণ দৃষ্টিতে দেখছে ইরফানের কপালে ঘাম। সাথে সাথে বলল, আরে এত হেজিটেট করার কিছু নেই, যা হবে স্বাভাবিকভাবে হবে, আমার মনের মধ্যে অতীত নিয়ে কোনো তেতো ভাব নেই, যেটুকু আছে তাও তো দূর করব, তাই তুমি নির্দ্বিধায়। ওর কোনো অসুবিধা নেই। এই পর্যায়ে শামিন বলে ওঠে কথাটা। ইরফান চোখ তুলে বড় বাবাকে দেখে শামিন প্রেরণাকে বলতে থাকে, ও ডিভোর্স দেবে, আর আমরা সকলেই চাচ্ছি প্রণমীর খুব ভালো একটা বিয়ে হোক, আমরাও আমাদের ছেলেকে বিয়ে করাবো। এসব নিয়ে আর কোনো কথা না উঠুক। ইলহাম আমাকে বলেছিল এটা বহু আগে, বলেছিল যাতে তোমার সাথে আলাপ করি, কিন্তু যেহেতু বিয়েটা মানছিলে না তাই আর প্রসঙ্গটা তুলিনি, তোমরা অবশ্যই মনের খচখচানি দূর করবে। ইলহাম বলে, কথা ছিল ওকে চিটাগাং পাঠিয়ে দেব, ওখানের বিজনেসটা তুলে নিতে হয়েছে তাই সেটা হয়ে ওঠেনি। এরপর ভাইয়া আর আমি মিলে ভেবেছি ওকে ভাইয়ার বেস্ট ফ্রেন্ড ফুয়াদ ভাইয়ার কাছে অস্ট্রেলিয়ায় পাঠিয়ে দেব, জাস্ট কাজটা শিখে নিক। ও তোমাদের সন্দেহ দূর করবে, তুমি কিছু ভেবো না মা, তুমি আমাদের কল করে নিও, মঙ্গলবার আমরা আমাদের ছেলে নিয়ে আসব। এবং প্রণমী মামনির জন্য অনেক অনেক দোয়া। তার জন্য উপযুক্ত পাত্র অবশ্যই খুঁজে পাবে তোমরা। ইনু সেই তখন থেকে তার মেজ দাদানকে দেখে যাচ্ছে, তার দাদানকে ঠিক লাগছে না এটা ইনু বুঝতে পারছে। দাদান কি অপমানিত বোধ করছে। কিন্তু আপু তো অপমান করে কিছু বলেনি, সে ঠিক করল দাদানের সাথে এ নিয়ে আলাদা কথা বলবে। প্রেরণা উঠে দাঁড়ায়, আরে আপনারা খাওয়া থামিয়ে বসে আছেন, ধুর আমিও না এসব কথা পরে তুলতে পারতাম। ইরফান, তুমি খাচ্ছ না কেন? আরেক পিস রোস্ট দেব। ইরফান চুপচাপ মাথা নাড়ে, বাকিটা খাবার ইরফান কি খেয়েছে সে জানে না, বহু কষ্টে নিজেকে সংযত রেখে বাবা চাচাদের পাশে চুপচাপ বসেছিল। যখন তারা বেরোবে তখন প্রণমীকে ডেকে এনে প্রেরণা সবার সাথে কথা বলিয়ে দিল, এমনকি ইরফান মির্জার সাথে। ইরফান বোকার মতো দুই বোনের দিকে তাকিয়েছিল। তার হাসফাস লাগছিল, হাত মুষ্টিবদ্ধ করে কিছুক্ষণ বসে থেকে প্রেরণার অ্যাপার্টমেন্ট থেকে শুরুতেই সে বেরিয়ে যায়। শান্তিনীরের লিভিং রুমের পরিস্থিতি থমথমে। ঋতু সিঁড়ির কাছে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে। বাড়ির পুরুষগুলো চোয়াল শক্ত করে তাকিয়ে আছে ইরফানের দিকে। ইরফানের ভাবভঙ্গি খুবই শান্ত। ইলহাম চেঁচিয়ে ওঠে, তুই ডিভোর্স দিবি না? না। বড্ড শান্ত জবাব ইরফানের। শামিন চুপচাপ একটা চেয়ারে বসে পড়ল। ইসমামো। ইলহাম চেঁচাতে লাগল, কেন দিবি না? ইহান পাশ থেকে বলে ওঠে, তুই কি চাস না আমরা তোর প্রতি নরম থাকি? কেন আমাদের ধৈর্য নিয়ে খেলছিস? ইরফান ওদের কথার জবাব না দিয়ে শামিনের কাছে যায়, হাঁটু ভেঙে বসে নম্রস্বরে বড় বাবাকে বলে, বড় বাবা। রাগ একপাশে সরিয়ে রেখে আমার কথাটা শান্ত হয়ে শোনো, জানি এটা অন্যায় আবদার, তবুও করছি, কারণ তোমাদের সবাইকে মোকাবেলা করার মতো ক্ষমতা আমার নেই, তাই আই রিকোয়েস্ট ইউ, আমাকে একটু সময় দাও। সময় দিয়ে কি হবে? ওই মেয়ের সাথে তোমার কি? আমি ওকে পছন্দ করি বড় বাবা, আমি চাচ্ছি সম্পর্কটা রাখতে, আমাকে সময় দিলে আমি তোমাদের সবার কাছে নিজেকে প্রমাণ করতে পারতাম। ধীরে ধীরে নিচু গলায় তবে স্পষ্ট করে বলে ইরফান কথাগুলো। তার কণ্ঠে কোনো জোরতা নেই। শামিন স্তব্ধ হয়ে তাকিয়ে আছে। ইরফান বলে, বড় বাবা আমি মিথ্যা বলছি না, প্রীতমের বোনকে আমি ভালোবেসে ফেলেছি। ঋতু চুপচাপ ছেলের কথা শুনছে, বাকিরা সবাই হতবাক। শামিন দাঁতে দাঁত চেপে বলে, তুমি কি আমাদের মানুষ মনে করো না? দুহাত ধরল ইরফান শামিনের। বড় বাবা রেগো না, আমার চোখে দেখো, আমি মিথ্যা বলছি। বলো আমি মিথ্যা বলছি। ইলহাম নিজেকে আর শান্ত রাখতে পারল না, গর্জে উঠল, তোর বড় বাবার হয়ে আমি তাহলে একটা সিদ্ধান্ত জানিয়ে দিই। এসব পাগলামি বন্ধ করে চুপচাপ মঙ্গলবার গিয়ে ডিভোর্স দিয়ে দিবি, নয়তো প্রেরণাকে গিয়ে বলবো প্রণমীকে দিয়ে যেন একটা নারী নির্যাতন মামলা দিয়ে দেয় তোর নামে। সোজা আঙ্গুলে ঘি না উঠলে আঙ্গুল বাঁকাতে হয়। ইরফান বাবার দিকে তাকায়।
আবার তাকায় বড় বাবার দিকে। ইলহাম বলে, কি? বড় বাবার দিকে কি তাকাচ্ছিস? আমি জানি ভাইয়া এই সিদ্ধান্তটাই নিত। তার দিকে তাকিয়ে লাভ নেই, তুই ভালয় ভালয় ভাব, ডিভোর্স দিবি নাকি মামলা খাবি। এবং এইবার তোর বাপ, চাচা, ভাই কেউ যাবে না তোকে বাঁচাতে। মাইন্ড ইট। ফোনের স্ক্রিনে একদৃষ্টে তাকিয়ে আছে প্রেরণা। 5বার রিং হবার পরে ইহান ফোনটা রিসিভ করতেই প্রেরণা খুব করে চাইল বলতে, আপনাদের বাড়ির ছেলে খেপেছে। নিজেকে সংযত করে প্রেরণা বলল, কি হয়েছে ইহান? ইরফান কিছু বলেছে? এভাবে হুট করে বেরিয়ে গেল যে? ইহানের কণ্ঠস্বর শান্ত। নো, নট অ্যাট অল। কোনো অসুবিধা নেই। আপনি উকিলের সাথে কথা বলুন, মঙ্গলবার ও থাকবে। প্রেরণা কল কেটে মুখ হাসি হাসি করে বসে থাকে কিছুক্ষণ। বহুদিন পরে বেশ আয়েশ করে একটু ফিরনি খেল। ভাবতে পারেনি সবকিছু এত সহজে হবে, অন্তত ইরফানকে এত সহজ করে প্রেরণা নেয়নি, কিন্তু প্রেরণার ভাগ্য সুপ্রসন্ন। এবার ভালয় ভালয় প্রণমীর পা থেকে এই অহেতুক সুতাটা কেটে ফেলে প্রণমীর একটা বিয়ে দিতে হবে। মেয়েটা বড় হয়েছে যথেষ্ট, বিয়ের বয়স হয়েছে। ওর কাউকে দরকার। ভাই বোন নয়, একান্ত নিজের কাউকে দরকার ওর। ইহান ফোন কেটে বড় বাবা আর পাপার দিকে তাকায়। কিছুক্ষণ আগে ইরফান বাড়ি থেকে বেরিয়ে গিয়েছে। এর মাঝে প্রেরণার ফোন এসেছে। ইলহাম ইহানকে বলে, কি বলল প্রেরণা? জানতে চাইল কোনো ঝামেলা হচ্ছে কিনা। ওকে বলে দে মামলা দিয়ে ডিভোর্স নিতে, এ ছেলে হাতের বাইরে গিয়েছে। আমার আর কিছু করার নেই। এই ছেলের ওপর দাবি নেই আমার। হতাশ গলায় ইলহাম আওড়ায়, স্টপ। এখনো সময় আছে ইলহাম, মঙ্গলবার পর্যন্ত। কিন্তু ভাইয়া, মঙ্গলবার পর্যন্ত বললাম তো। শামীম কথাটা বলে দোতলায় উঠতে থাকে। তার কানে বাজছে, বড় বাবা, আমার চোখে দেখো, মিথ্যা বলছি না আমি, একটু হেল্প করো আমার। একটু সময় এনে দাও। বাকিদের নিচে রেখে পরি ছুটতে ছুটতে উপরে উঠে শামীমের সামনে দাঁড়িয়ে বলে, ভাইয়া, রাখবেন না। তবে আমরা বোধহয় এবার ইরফানের প্রতি কঠোর বেশি হচ্ছি। দেখুন অন্তত বুঝিয়ে যদি প্রণমীর সাথে একটু কথা বলিয়ে দেওয়া যায়, ওদের সিদ্ধান্তটা না হয় ওরা নিক। হ্যাঁ ঠিক, এটা ভালোবাসার বিয়ে নয়, তবুও সমঝোতা হোক সবার মাঝে। প্রেরণা তো প্রণমীকে কথাই বলতে দিচ্ছে না এই ব্যাপারে। যেখানে বিষয়টা প্রণমীর। স্বাভাবিক ঋতু, ইরফান ওর বোনের লাভার নয়, কিডন্যাপার। মানছি, তবুও প্রণমী যদি ইরফানকে সময় দেয়। বড় ভাবি যেমন আপনাকে দিয়েছিল। শান্ত চোখে শামীম পরীকে দেখে বলে, প্রণমী আলো নয়, ঠিক যেমন ইরফান আমি নই। আমাদের আলাদা কাহিনী ছিল, ওদের আলাদা কাহিনী। এসব বেহুদা কথা রাখো, আমাকে ভাবতে দে। পরের মেয়ের জন্য চিন্তা হলে নিজের ছেলের জন্যও চিন্তা আছে আমার, বাট যে যেটুকু করে মাসুল তাকে দিতেই হয়। ইসি ফোনের স্ক্রিনে ভাইয়ের চোখের দিকে তাকিয়ে আছে। শ্যামলা মুখটা বড্ড কঠিন, কপালে নীলচে শিরা দৃশ্যমান, বহু কষ্টে নিজের উন্মাদনা দমিয়ে রাখার প্রয়াস। অসুস্থ শরীরে ইসি অস্ফুটে বলে, তুই পাগল ইরু। তুই পাগল। এই এই, তুই আমার চোখ দেখ। তুই আমাকে সবথেকে বেশি জানিস ইসি, তোর কি মনে হচ্ছে আমি বদমাইশি করব? এই বাল বল না। ব্যগ্র কণ্ঠস্বর। ইসি ভাইয়ের চোখের দিকে মিনিট খানেক দেখে দুপাশে মাথা নাড়ে। তো তোর বাপচাচাকে বোঝা প্লিজ। শালা দুনিয়ার সবাই আমার বিরুদ্ধে গেলে কেমনে কি হবে? ইরু, এসব কথা মাথা থেকে ঝেড়ে ফেল। প্রণমীর চ্যাপ্টার ক্লোজ করে দে মঙ্গলবার। ইরফান ছটফটানি থামিয়ে তাকায় বোনের দিকে। ইনশিরাহ বলে, তুই মিথ্যা বলছিস না, তবে অসম্ভব কিছু বলছিস, ঝামেলা আর বাড়াস না। খামোখা। খামোখা। এটা হয়। প্রণমী তোকে চায়। তো সেটার জন্যই তো সময় চাইছি। তোর বাপচাচারা তো শুনছে না। ইরু কুল ডাউন। এক্ষেত্রে সবার হাত পা বাঁধা। ও বাড়িতে তোর বোন দেওয়া আছে, এটুকু মাথায় রাখতে হবে তাই না? তুই আবার ঝামেলা শুরু করছিস। প্রীতম ভাইয়া এবার ধৈর্য রাখবে। ইনুকে যদি সাফার করতে হয়। ইরফান চুপ হয়ে যায়। ইসি নরম হয়ে বোঝাতে থাকে, ভাই বোঝার চেষ্টা কর, এটা অসম্ভব। আরে তুই যা করেছিলি, তুই জেলে থাকতি এতদিনে, বুঝিস।
এখন প্রণমীর হাত চাইছিস, এটা হয়? আর বুঝো নিতে রাজি না ইরফান চুপচাপ কলটা কেটে একের পর এক সিগারেট ধরাতে লাগল। শান্তিনীর থেকে বাইক নিয়ে একটানে এসেছে রাফির বাড়িতে। রাফি, নিক্সন দুজন ওর দুপাশে বসে আছে। সবটা শুনে নিক্সন বলে, ভাই মাইনকার চিপা বলতে কিছু শুনেছিস কখনো? তুই এক্কেবারে মাইনকার চিপায় পড়েছিস। কোনো পথ নেই। রাফি সিগারেটের ধোঁয়া ওড়াতে ওড়াতে বলল, শালা ওই প্রীতমের আপুটাকে আমি ঠিক ধরেছিলাম, তুখোর বুদ্ধিমতী। থু, তা বই কি, নয়তো এই শহরে একা মহিলা দুটো বিজনেস সামলায়। ভীষণ চালাক। নিক্সন জবাব দেয়। ইরফান চুপচাপ সিগারেট টানছে। রাফি নিক্সনের কথার পিঠে বলে, একেবারে পাশার দান উল্টে দিয়েছে ঠান্ডা মাথায়, চেকমেট দেওয়ার সুযোগ না রেখেই। আম শিওর ইরফান গাইগুই করলে উনি মামলা করবেই। নিক্সন ইরফানের দিকে তাকিয়ে বলে, ভাই, তুই না আমার ভালো ভাই, কেন অহেতুক জেদ করছিস? একটা অন্ধ মেয়ে। ইরফান শান্ত চোখে নিক্সনের দিকে তাকাতেই নিক্সন দমে যায়, বিড়বিড় করে বলে, আচ্ছা শোন, একটা বুদ্ধি দিই, তুলে নিয়ে পালিয়ে যা। নো ওয়ে, আমি আর ওকে কষ্ট দেব না। এছাড়া আর কোনো উপায় নেই। আপনি বেহুদা খাটনি দিতেছেন। না ওই মায়া পটবে, না ওর পরিবার, না তোর পরিবার। ইরফান উদাস হয়ে দেয়ালে পিঠ ঠেকিয়ে দেয়। রাফি এ পর্যায়ে হেসে ফেলে, বলে, শাহরুখ খানের একটা ডায়লগ আছে না, যদি তুমি কোনো কিছুকে মন থেকে চাও তো সমস্ত দুনিয়া তোমাকে সেটি পাইয়ে দেওয়ার চেষ্টায় লেগে পড়ে, তোর ব্যাপারে উল্টো, সমস্ত দুনিয়া তোকে ওই জিনিসটা থেকে দূরে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে। তুই তো ভিলেনই রয়ে গেলি। তিন বন্ধু দীর্ঘক্ষণ চুপ থাকে। ইরফানের সবকিছু অসহ্য লাগছিল। সে উঠে দাঁড়াতেই নিক্সন বলল, কিরে বল, এখন কি করবি? আমার তো মাথা কাজ করছে না। যাই করি ডিভোর্স দেব না। শান্ত দৃঢ় আওয়াজ ইরফানের। স্বেচ্ছায় মামলা খাবি? হতবাক রাফি আর নিক্সন। ইরফান বাইকের চাবি নিয়ে চুপচাপ বেরিয়ে যেতে যেতে বলে, প্রয়োজনে। রাত 10টা তখন। বাড়ির সবাই দোতলায় ছিল, ইরফানের অপেক্ষায়। ঋতু একটা কথাও বলেনি ছেলের সাথে, সে শুধু দেখছে কোথায় কোথায় জল গড়িয়ে যাচ্ছে। ইরফানকে দেখে পরি উঠে বলে, চল আগে ভাত খেয়ে নে। খাবো না ছোট মা। শামিন বলল, দাঁড়াও। ইরফান গিয়ে চুপচাপ বড় বাবার সামনে গিয়ে দাঁড়ায়। ইলহাম কিছু বলতে যাবে, শামিন তাকে চোখের ইশারায় থামিয়ে দেয়। অতঃপর ইরফানকে বলে, 5 ঘন্টা বাইরে কাটিয়ে এলে, এখন বলো, সিদ্ধান্ত কি তোমার? ডিভোর্স দেবে? না। টানটান হয়ে দাঁড়িয়ে বড় বাবার চোখের দিকে তাকিয়ে শান্ত স্বরে জবাব দেয় ইরফান। ইহান রাগান্বিত হতেই ইরফান তাকে বলে, দেব না দাদান। তোমাদের যা সিদ্ধান্ত নিতে ইচ্ছে হয় নাও। স্থবির শামিন। ইলহাম রাগে গজগজ করছে। ইসমাম নরম হয়ে বলে, ইরফান, বুঝতে পারছিস কি বলছিস? জি, সজ্ঞানে বলছি। কি যেন পরামর্শ দেবে তোমরা প্রেরণা আপাকে? সেটা দাও। আমি কোনো ডিভোর্স দিচ্ছি না। শামিন এবার রাগল না, শান্ত স্বরে বলল, খামখেয়ালিপনা যথেষ্ট করেছ। আমি তোমাদের সবাইকে অনুরোধও করেছি বড় বাবা। যেটা কখনো হয় না। হাস্যকর। ইরফান চুপ করে আছে। ইলহাম বলে, এখন এটা নিয়ে একটা দাঙ্গা হোক তুই চাস? কি ভেবেছিস আমরা বাঁচিয়ে নেব? না, এমন কিছুর আশা আমি করছি না। এবার কিছুক্ষণ চুপ করে থেকে শামিন বলে, এত জেদ? এত জেদ আসছে কোথা থেকে তোমার? দুদিন জেলের ভাত খেলে এসব বেরিয়ে যাবে। বোঝো বাস্তবতা। না, বাস্তবতা কি? বোঝাও আমাকে। ইলহাম ইরফানকে চড় মারতে উদ্যত হয়। তুই ভাইয়ার সাথে তর্ক করছিস আবার? শামিন হাত টেনে ধরে ইলহামের। ইরফান বড়বাবার চোখের দিকে নরম দৃষ্টি দিয়ে বলে, বড় বাবা, একবার তালাক হলে তো সব রাস্তা বন্ধ হয়ে যাবে। আমি কোনোভাবেই এটা হতে দেব না। আমি আদায় করতে চাই আমার খুশি। আদায় আদায় আদায়। সবকিছু গায়ের জোরে হয় না, এটাও বুঝতে হবে তোমাকে। আমি গায়ের জোরে চাচ্ছি না, বিধায়ী সময় চাইছি তোমাদের সবার থেকে। নয়তো তোমরা জানো আমি। শামিন ভয়ঙ্কর এক ধমক দেয় ইরফানকে। ব্যাস, অনেক হয়েছে।
এত পাওয়ার কোথা থেকে আসে তোমার? তুমি এত বড় ঘরের ছেলে বলেই তো এত কনফিডেন্ট। দুদিন এই বাড়ির পরিচয় ছাড়া চলে দেখাও, তাহলে বুঝবো কত দম। ইরফান তাকিয়ে আছে, ইলহাম তাচ্ছিল্যের হাসি হেসে বলে, ঠিক বলেছ ভাইয়া। ছোটবেলা থেকে অর্থ প্রাচুর্যের মধ্যে থেকে ওর এমন অবস্থা হয়েছে যে ধরে নিচ্ছে যা চাওয়া হয় তাই হয়তো পাওয়া যায়। দুদিন রাস্তায় ঘুরলে বুঝতো ওর অওকাত কি। ইরফান চেয়ে চেয়ে বাবা চাচাকে দেখছে, পরপর বলে, এসবের সাথে আমার অওকাতের কি সম্পর্ক? সম্পর্ক আছে। এত বিত্ত বৈভবের মধ্যে থেকে একটা আত্ম অহমিকা তোমার মধ্যে তৈরি হয়েছে, যার শিকার বানাতে চলেছ প্রণমীকে। ভেবেছ চাইলেই প্রণমীকে হাসিল করবে? এতটা সহজ? দুদিন জীবনের সংগ্রাম দেখলে এসব জেদ দূর দূর করে পালাবে। ইরফান চুপ করে রইল দীর্ঘ সময়, তারপর জেদ চাপল মাথায়, বলল, চ্যালেঞ্জ করছো আমার অওকাত নিয়ে? শামীন মাথা নাড়ায়, না, তোমাকে বোঝাতে চাইছি প্রণমী, তোমার জেদ আমি এ বাড়ির বউ করে ঘরে তুলব না যদি না ও তোমার ভালোবাসা হয়। একটা লম্বা শ্বাস ফেলে ইরফান বলে, ঠিক আছে, তো কিভাবে প্রমাণ করতে পারি ও আমার জেদ নয়? এই বাড়ি থেকে বেরিয়ে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে দেখাও। প্রণমীকে তুমি নিজে বোঝাও এবং ওর পরিবারকেও। আমাদের থেকে কোনো রকমের অ্যাডভান্টেজ নেওয়ার চেষ্টা না করে, ইভেন তোমার বন্ধু বান্ধবদের থেকেও। পারলে নিজের ক্ষমতা অবশ্যই পজিটিভিটি দিয়ে করে দেখাও। এসব ঘাটতারামি সাইডে রেখে। শামীন অত্যন্ত শান্ত স্বরে কথাগুলো আওড়ায়। ইরফান এক এক করে বাবা, চাচা, ভাই, মা, ছোট চাচির মুখের দিকে তাকিয়ে বলে, বেশ। এরপর ইরফান নিজের ওয়ালেট বের করে দুটো কার্ড বের করে সেন্টার টেবিলের ওপর রাখে। খুলে দেয় 3 লাখ টাকা মূল্যের হাতের ঘড়িটাও। ওয়ালেট থেকে নগদ অর্থ বের করতে নিলে শামীন বলল, ওটা তোমার স্যালারি সম্ভবত। রাখতে পারো। ইলহাম পাশ থেকে বলে, এখন বেরিয়ে যা, চাকুরিটা কেড়ে নিচ্ছি না, কারণ ওটা তুই নিজের যোগ্যতায় পেয়েছিস। ইরফান ঘুরে ঘুরে সবাইকে এক পলক দেখল, সবাই স্থবির হয়ে দাঁড়িয়ে আছে, কেউ ওর দিকে তাকায় না, ঋতুও না। ইসমাম বলে ওঠে, মেজো ভাইয়া, ও এত রাতে কোথায় যাবে? টাকা আছে, সামান্য কামাই করতে শিখেছে, থাকার জায়গা ম্যানেজ করে নেবে, এত বড় বড় অকাজ করার মুরদ থাকলে এটুকুও পারবে। ইরফান আর কিছু বলে না। শামীন বলে, সাবধানে থেকো। সময় মাত্র কয়েকটা দিন, মঙ্গলবার আগে সবটা সামলে দেখাও। যেভাবে বলেছি ঠিক সেভাবে। ঠিক রাত 12:30টার সময়ে ইরফান 15,000 নগদ এবং আরও 19,000 অ্যাকাউন্টে নিয়ে একটা মোটামুটি মানের আবাসিক হোটেলে উঠল। এই হোটেলটা তাদের ছিল, পরে বিক্রি করে দিয়েছিল। টাকার পরিমাণ খুবই কম, 2 মাসের স্যালারি ইরফান 2 হাতে খরচ করেছে, তার সেভিংস ছিল না বললেই চলে নিজের স্যালারি থেকে। এই টাকাগুলো তার আগামী কয়েকদিনের খরচা। বাড়ি থেকে বেরোনোর সময় ইরফান নিজের অতি প্রয়োজনীয় কিছু জিনিস নিয়েছে মাত্র, এছাড়া সে খালি পুরোপুরি। অত রাতেও প্রণমীকে জেগে থাকতে দেখে প্রেরণা এগিয়ে যায়, মিস জেনি ঘুমিয়েছে। প্রণমী নিজের বিছানায় চুপচাপ বসেছিল। প্রেরণা ডাকল, ঘুম আসছে না প্রণ? এই তো আপু ঘুমাবো। মাথায় ঠান্ডা তেল লাগিয়ে দেব। দুই বোন মিলে ড্রয়িংরুমের বাতি জ্বেলে বসল। প্রণমীর নির্লিপ্ততা দেখে প্রেরণাই বলে, তোর কি মনের মধ্যে দ্বিধা আছে প্রণ? চমকে ওঠে প্রণমী। বলে, কেন আপু? এই যে, যত যাই হোক কবুল বলেছিস, স্বামীর প্রতি অদৃশ্য এক টান অনুভব করতেই পারিস অলৌকিকভাবে। প্রণমী বলে, কি যে বলো না আপু। প্রেরণা হাসে, বোনকে আগলে নিয়ে বলে, সব ঠিক হয়ে যাবে প্রণ। খুব ভালো বিয়ে দেব তোর। একটা ভদ্রলোকের কাছে। আমি বিয়ে করব না। এছাড়া তোমরা যা ভালো মনে করো। প্রেরণা প্রণমীর চুলে বিনুনি কাটে। প্রণমী বলে, আচ্ছা আপু। উনি কি ডিভোর্স দেবেন? কেন দেবে না? সবাই বলল তো দেবে। তুই চিন্তা করিস না, একবারে সব মিটমাট করব। যা ঘুমা। দুপুর থেকে অস্থির হয়ে আছে ঋতুর মনটা, কিন্তু সে নিজেকে সামলে রেখেছে। স্বামী ভাসুরের মুখের দিকে তাকিয়ে আছে শুধু। ছেলের জন্য বুক পুড়লেও তার আঁচ কাউকে পেতে দিচ্ছে না।
ইরফান অফিসে গিয়েছিল আজ যথাসময়েই, অফিস করেছে চুপচাপ, বাবা চাচার সাথে দেখাও হয়েছে, ইহানের সাথেও দেখা হয়েছে। ইহান একটা কাজে অফিসে গিয়েছিল, স্বাভাবিক কথাবার্তা হয়নি অফিসিয়াল বিষয় ছাড়া। দুপুরে ইরফান খেয়েছে একটা রেস্তোরাঁয়, মির্জা বাড়ির লোকগুলোও খেয়েছে নামমাত্র, রান্না হয়েছিল নিরামিষি তরকারি, কারো মন ভালো নেই তাই। অফিস শেষ করেই ইরফান ছুটে চলে যায় ছায়ানটে। ওইদিন বিকেলে তার দৃষ্টি খুঁজছে প্রণমীকে। ওস্তাদজি ইরফানকে দেখতে পেয়েই বলল, তুমি নিয়মিত আসছো না যে ইরফান? কোনো অসুবিধা? ইরফান ওসবের জবাব না দিয়ে বলে, তাড়াহুড়ো লাগিয়ে বলে, ওস্তাদজি, আমি একটু প্রণমীর সাথে কথা বলতে চাই। প্রণমীর কপালে ভাঁজ পড়ে ইরফান মিস জেনির দিকে তাকিয়ে ভীষণ নম্রস্বরে বলে, মিস জেনি প্লিজ। আর আসবো না আমি ছায়ানটে, আজ কথা বলতেই হবে আমার। মিস জেনি ইরফানের অনুরোধ ফেলতে পারে না, প্রণমীকে বলে, মামনি একটু শোনো কি বলতে চায়। আমি বাইরে আছি। প্রণমীর রাগ হচ্ছে, ভীষণ রাগ হচ্ছে, কিন্তু সে বুঝতে দেয়নি। ইরফান তার মুখোমুখি বসা, আবারও ধীরস্থির বলল, আমি তোমার থেকে একটু সময় চাচ্ছি প্রণ। খুবই শান্ত স্বর, নেই কোনো জেদ। প্রণমী তাচ্ছিল্যের হাসি হেসে বলে, আপনি ভাবলেন কি করে এটা হবে? মানেটা কি ইরফান মির্জা? আমি আপনার সাথে নরম হয়ে এতদিন কথা বলেছি দেখে ভেবে নিয়েছেন আমার কাছে এই বিয়েটার অস্তিত্ব আছে? এই বিয়েটা আমি মানি। ইরফান তাকিয়ে আছে, প্রণমী বলতে থাকে, আপু ভাইয়া হয়তো বিয়েটা মানে, তাই ডিভোর্স নিয়ে ওনাদের এত মাথা ব্যথা, আমি মানি না, তাই আপনি আমাকে তালাক দিলেন কি না দিলেন তাতে কিচ্ছু এসে যায় না আমার। আপনার যা ইচ্ছা করুন। ইরফান আরও নরম হল, নিজেকে সংযত রেখে মৃদু আওয়াজে বলল, প্রণ, আমাকে বোঝার চেষ্টা করো। আমি শুধু কিছুটা সময় চাইছি। বলিনি সব কিছু ভুলে আমাকে স্বামী বলে মানতেই হবে। শুধু সময় চাইছি প্রণ। আমি একটু চেষ্টা তো করতে পারি। আমি চাচ্ছি না আপনি চেষ্টা করুন, কি চেষ্টা করবেন? কি হাস্যকর কথা বললেন তাই না ইরফান মির্জা? কিডন্যাপ করেছেন, জোর জবরদস্তি বিয়ে করেছেন, হুট করে ভালোবাসা হয়ে গেল। ভালোবাসা এত সস্তা? আপনি আমার কাছে একজন কিডন্যাপারই থাকবেন, আমার স্বামী না। প্লিজ যান আপনি এখন এখান থেকে, আজ আপু আসবে এখানে, আপনাকে এখানে দেখলে আরেকটা ঝামেলা হবে। এসব নাটক বন্ধ করে এখন যান। ইরফান শান্ত হয়ে দেখতে থাকে প্রণমীকে। প্রণমী বলে, কি? এখন কি? তুলে নিয়ে যান আমাকে। এছাড়া আর কোনোভাবেই সম্ভব নয়। ইরফান আর একটা কথাও না বলে উঠে দাঁড়ায়, ঠিক তখনই ছায়ানটে এসে পৌঁছায় প্রেরণা। সামনে চ্যানেল আইতে একটা গানের শোতে প্রণমী অডিশন দেবে। প্রেরণার ইচ্ছে, সে ব্যাপারে ওস্তাদ জির সাথে কথা বলতেই আসা। ইরফান মির্জাকে ছায়ানটে দেখে যতটা না হতভম্ব হয়েছে প্রেরণা, তার থেকেও বেশি হতভম্ব হয়েছে নিজের বোনের এমন নির্লিপ্ততা ভাব দেখে। ইরফান মুখোমুখি হয় প্রেরণার। প্রেরণার ভেতরটা রাগে জ্বলে গেলেও ওখানে কোনো রকম সিন ক্রিয়েট সে করে না। বোনের হাত ধরে চুপচাপ বেরিয়ে যায়। অ্যাপার্টমেন্টে ফিরে রাগে ফেটে পড়ে প্রেরণা। ওর চেঁচামেচির শব্দে প্রীতম ইনু ঘর থেকে বেরিয়ে আসে। বোনের ওপর চেঁচিয়ে প্রেরণা জানতে চায়, কতদিন ধরে চলছে এসব? প্রণমী চুপ করে আছে। মিস জেনি পাশ থেকে আমতা আমতা করে বলে, প্রেরণা মামনি শোনো। তুমি যা ভাবছো তা নয়। তা নয় তো কি মিস জেনি? ওই ছেলে ওর কে হয় যে এভাবে এসব গোপন করেছে? আর আপনি? আপনি তাতে সাথ দিলেন? আপু মিস জেনিকে আমি বলতে নিষেধ করেছি। কাপা গলায় প্রণমী বলে। প্রেরণা ক্ষেপে উঠেছে, হ্যাঁ তা তো বুঝতে পেরেছি। এখন দয়া করে বল ওই ছেলের সাথে তোর কি, নয়তো এক চড় মারব তোকে। প্রীতম গিয়ে বড় আপুকে আটকে জানতে চায়, আপু কি হয়েছে? ওকে বকছো কেন? প্রেরণা থেমে থেমে প্রীতমকে সবটা বলতেই প্রীতম হতভম্ব হয়ে প্রণমীকে দেখে। প্রণমী নিজের সাফাই গাওয়ার জন্য বলতে থাকে, ভাইয়া বিশ্বাস করো ওনার সাথে কোনো সম্পর্ক নেই আমার, সত্যিই নেই। আমি তো লুকিয়েছি যাতে কোনো ঝামেলা না হয়, তাছাড়া উনি আমাকে বিরক্ত করার জন্য যেতেন না। চেঁচিয়ে উঠল প্রেরণা, ন্যাকামি হচ্ছে। ফাজিল মেয়ে একটা, ঝামেলা চায় না তাই কিডন্যাপের হয়ে সাফাই গাইছে, বেশি পেকেছিস তুই।
এতগুলো দিন চলে গেল, আমি কিছুই জানতে পারলাম না। ইনু ভাইবোনদের মাঝে আর ঢোকে না, চুপচাপ নিজের রুমে গিয়ে বসে থাকে। আহাম্মক মেয়ে, ওই ছেলে তোর কাছে কেন যায় বুঝিস না? তোর ব্রেইন ওয়াশ করতে তোর ব্রেইন থাকলে তো বুঝবি। করবি, স্বামীর সাথে সংসার করবি। আমি তাহলে ডিভোর্স থামিয়ে দিই। দেব থামিয়ে। এতটা ক্ষিপ্ত প্রেরণা কখনো হয়নি বোনের ওপর। প্রণমী নিশ্চুপ কাঁদে, বলে, না আপু, এমন কিছুই না। প্রীতম বড় আপুকে বোঝায়, আপু শান্ত হও। ওকে বকাবকি করে তো লাভ নেই। যা হয়েছে হয়েছে, এখন জিজ্ঞেস করো ওর আর ইরফানের মধ্যে কোনো বোঝাপড়া হয়েছে কিনা। যদিও ওর স্বামীর সাথে থাকতে চায় তাহলে আমার বোন মির্জা বাড়িতে দিয়ে আসবো আমি। যে মেয়ে এত বড় কথা ভাইবোনের থেকে লুকাতে পারে সে তো যথেষ্ট বড়। ঐনিক ওর জীবনের সিদ্ধান্ত, তুমি আমি নাক না গলাই। প্রণমী কাপা গলায় বলল, ভাইয়া ভুল বুঝছো তোমরা আমায়, এমন কিছুই না। তোমরা আমার সব, ওই লোককে চাই না, আমি চাই না। ইনু ঘরে বসে ইরফানকে কল দেয়। ইরফান তখন দ্য মুন টক্সের পাশ ঘেঁষে হাঁটছিল। একজন হুজুরের সাথে কিছুক্ষণ আগে তার কথা হয়েছে। সদর রোড মসজিদের হুজুরের কথাগুলো কানে বাজছে ইরফানের। একবার তালাক হয়ে গেলে বাবা, ওই মেয়ে ইহজনমে তোমার জন্য হারাম। তালাক দিলে তাকে পুনরায় গ্রহণ করতে পারবে না তুমি। যদিও দেশের আইন এটা গায়ে মাখে না, ধর্মীয় দৃষ্টিকোণ থেকে এটা বিরাট পাপ। গতকাল মাঝরাত থেকে মিস জেনি অসুস্থ। সকালে প্রেরণা আর দেরি না করে মিস জেনিকে ডক্টরের কাছে যাবে বলে সিদ্ধান্ত নেয়। একটা রেগুলার চেকআপ নিত আগেও, গত 1 মাসে নিচ্ছে না। প্রেরণা বিরক্ত, আমি কত দিক মনে রাখব মিস জেনি? আপনি যদি নিজের স্বাস্থ্য নিয়ে এমন গাফিলতি করেন। জবাবে মিস জেনি শুধু হাসে। শুদ্ধ বায়না ধরেছে তাকেও নিয়ে যেতে হবে। প্রেরণা ওকে বুঝিয়ে রেখে যেতে পারেনি, অগত্যা সাথে করে নিয়ে গিয়েছে। ইনু গিয়েছে ভার্সিটিতে। এই সেমিস্টারের প্রথম ক্লাস আজ। প্রীতম পৌঁছে দিয়ে এসেছে। বাড়িতে শুধু প্রীতম আর প্রণমী ছিল। প্রণমী ঘর থেকে বেরোয়নি। গতকাল সন্ধ্যায় ভাইয়া আপু চূড়ান্ত রাগারাগি করার পর থেকে মুখ শুকনো করে ঘরেই ছিল। তার রাগ হচ্ছিল শুধুমাত্র ইরফান মির্জার ওপর। প্রীতম দুবার ডেকেছে প্রণকে। গতরাতে রাগারাগি করলেও এখন নরম হয়ে বোঝায় বোনকে, এত বোকা হলে হয় না প্রণ। যা করছি তোর ভালোর জন্য করছি, তুই মাঝখান থেকে এত বড় একটা বোকামি করলি। যদি কোনো অঘটন ঘটত। প্রণমী নিজেকে সামলে নিয়ে বলে, সরি ভাইয়া। আচ্ছা ঠিকাছে, ইটস ওকে। কফি খাবি? কফি বানিয়ে দেব। মাথা নেড়ে হ্যাঁ বলে প্রণমী। প্রীতম কিচেনের দিকে গেলেও কফি বানাতে পারল না। ইনুর কল এসেছে, তার ব্লিডিং হচ্ছে হঠাৎ করে, শরীরটা ভালো লাগছে না। প্রণমী শুনে বলল, শিগগির যাও ভাইয়া। তুই দরজা খুলবি না অন্য কেউ এলে? ঠিক আছে। ঠিক আছে তুমি যাও। প্রীতম বেরিয়ে যাওয়ার পরে আধা ঘন্টার মতো একা বসেছিল প্রণমী। এর মাঝে হঠাৎ কলিং বেল বেজে উঠতেই প্রণমী ছড়ি নিয়ে সদর দরজার কাছে যায়। এই সময়ে কে হতে পারে ভাবল প্রণমী। দরজার সাথে কান চেপে রেখে জানতে চাইল, কে? আমি ইরফান মির্জা। বাইরে থেকে শান্ত স্বরে জবাব দেয়। প্রণমী চমকে ওঠে। একবার ভাবল ভাইয়াকে কল করবে, পরপর নিজের সিদ্ধান্ত বদলে দরজা খোলে। আজ এই লোকের একদিন কি তার একদিন। দরজা খুলে দিতেই প্রণমী বলে, কি চাই? প্রেরণা আপুর কাছে এসেছি। উনি কোথায়? নাটক। আপনি মোটেই প্রেরণা আপুর কাছে আসেননি, আপনি এসেছেন আমাকে জ্বালাতে। আমি জাস্ট অবাক হচ্ছি এতটা নির্লজ্জ একজন লোক কি করে হয়। ইরফান চুপ করে প্রণমীকে দেখছে। তার মুখভঙ্গি কঠিন, তবে কানে বাজছে বড় বাবার কথাটা, পারলে নিজের ক্ষমতা অবশ্যই পজিটিভিটি দিয়ে করে দেখাও। এসব ঘাটতারামি সাইডে রেখে পারলে ওদের বোঝাও ধৈর্য নিয়ে। প্রণমী বলে, আপনাকে কিছু বলার নেই আমার। কুত্তার মতো পিছে পড়ে আছেন আমার। কি চান? আমার থেকে কি চান? না কোনো অনুশোচনা আছে, না আছে লজ্জা। এখন বলছেন সংসার করতে চান আমার সাথে। অদ্ভুত। মানবিক বিয়ে করবেন? এত দয়া আপনার শরীরে? রাজা রামমোহনের বংশধর। অন্ধ মেয়ের প্রতি এত দয়া জেগে উঠেছে। আসুক মঙ্গলবার। তালাক না দিলে একেবারে কুরুক্ষেত্র বাঁধাবো আমি। বেরিয়ে যান বাড়ি থেকে।
ইরফান চুপচাপ শুনল প্রণমীর কথাগুলো। প্রণমী বড় বড় শ্বাস ফেলল। বলতে লাগলো, বেরিয়ে যান বলছি, নয়তো আমি লোক জড়ো করব। হাঁপাচ্ছে প্রণমী, কেঁদে ফেলেছে হঠাৎ। ইরফান ওকে বেশ কিছুক্ষণ দেখে একটা লম্বা শ্বাস ফেলল, বলল, যাচ্ছি আমি। দরজা লাগিয়ে নাও তুমি। অতি শীতল শোনালো বাক্যটা। প্রণমী চমকায়। ইরফান আবারও বলে, আমি প্রেরণা আপুর কাছেই এসেছিলাম তোমার হাত চাইতে, তোমাকে জ্বালাতে নয়। কুত্তার মতো পড়ে নেই আমি তোমাকে ভালোবাসি। জবাব নেই প্রণমীর। ইরফান বলে, আর শোনো, কুত্তার মতো পড়ে থাকবো না আর, তবে তালাক এত সহজে আমি দিচ্ছি না। তোমরা 3 ভাইবোন যা খুশি করতে পারো। দরজা লাগাও। আদেশের সুর ইরফানের কণ্ঠে। প্রণমীর আর সহ্য হয় না উগ্র জেদি লোকটাকে। ঠাস করে দরজা চাপিয়ে দিয়ে দরজায় ঠেস দিয়ে দাঁড়িয়ে থাকে দীর্ঘক্ষণ। তার কেমন অস্থির লাগছে, কেন এই অস্থিরতা সে বুঝতে পারছে না। সময় পেরোয়, একা বাড়িতে বড্ড হাসফাস লাগছে। আপু অথবা ভাইয়াকে ফোন দিতে চাইল মনটা। ওয়াচটা রুমে। প্রণমী নিজেকে সামলে নিয়ে রুমের দিকে যেতে নিলে আবারও কলিং বেল বেজে ওঠে। প্রণমী এবার দাঁতে দাঁত চেপে দরজা খোলে। নাকে লাগে আবারও সেই পরিচিত আনকমন পারফিউমের ঘ্রাণ। রেগেমেগে বলে, লজ্জা নেই তাই না? লজ্জা নেই? আবারও এসেছেন? রাদীপ ওকে দেখছে, সে নিজের মধ্যে নেই, দুলছিল। মাত্রাতিরিক্ত ড্রাগ নেয়ার প্রভাবে নিজের কন্ট্রোল হারিয়ে ফেলেছে। তাকে লাগছে অনেকদিনের ভুখা একটা জংলি হায়নার মতো। দৃষ্টি তার চকচক করছে প্রণমীর ধবধবে ফর্সা পদযুগল দেখে। প্রণমী চেঁচায়, কথা বলছেন না কেন ইরফান মির্জা? আবার কি? রাদীপ দুলতে দুলতে ঘরে ঢোকে। গোটা অ্যাপার্টমেন্ট ফাঁকা। এই মেয়ে অন্ধ? একটু যদি রাদীপ সুযোগ নেয়, কেউ বুঝতে পারবে না আজ। নিজের তৃষ্ণা চেপে রাখতে পারছে না সে। প্রণমীর ফ্রকের নিচে সুগঠিত স্তনযুগলের আকৃতি বোঝা যাচ্ছে। একটু কি হামলে পড়বে আজ? গোটা অ্যাপার্টমেন্টে কেউ তো নেই। বেশি সময় নেবে না রাদীপ। এই মেয়ে কিছু টের পাবে না। প্রণমী আর কিছু বলার আগেই রাদীপ ওকে ঝাপটে ধরে। জমে যায় প্রণমী। রাদীপকে ধাক্কা দিয়ে প্রণমী বলে, ইরফান মির্জা, বিহেভ ইয়োরসেলফ। করছেনটা কি? রাদীপ বাঁকা হাসে। তাকে অন্য কেউ ভাবছে মেয়েটা। এই তো সুযোগ। নিশ্চিন্তে মজা নিয়ে ভেগে যাওয়া যাবে। রাদীপ ওকে চেপে ধরে আরও। প্রণমী চূড়ান্ত হতবাক হয়ে দুহাতে ধস্তাধস্তি শুরু করে দেয়। টের পায় এক হাতে কেউ দরজা চাপিয়ে দিচ্ছে। ডুকরে কেঁদে ওঠে প্রণমী। সে এত বোকা কেন? কেন এভাবে দরজা খুলল? চেঁচিয়ে বলে প্রণমী, ইরফান মির্জা, আমি কিন্তু চেঁচাবো। বলেই চেঁচাতে চায় প্রণমী। নেশাগ্রস্ত রাদীপ ওর মুখ চেপে ধরে। প্রণমী হু হু করে কাঁদছে। পুরুষালী শক্তির কাছে সে অপারগ। এক সময় কোনোমতে নিজেকে সে ছাড়িয়ে নিয়ে ডুকরে কেঁদে উঠে বলে, এটা সত্যিই আপনি ইরফান মির্জা? টের পাচ্ছে পাশবিক হাত দুটো ওর স্পর্শকাতর স্থান ছুঁয়ে দিচ্ছে অমানুষের মতো। প্রণমী হাঁপাতে হাঁপাতে বলে, আমি না, বিশ্বাস করতে পারছি না আপনি আসলেই এতটা নীচ। সাথে সাথে আবারও ওর মুখ চেপে ধরে রাদীপ। প্রণমীর চোখ বেয়ে জল বেরোয়। সে তোরপাতেই থাকে, নিশ্চিত। ওই লোকটা তো কিডন্যাপার। একটা জানোয়ার। প্রণমী কি করে ভাবল ইরফান মির্জা এমন কিছু করতে পারে না? কত বোকা প্রণমী! আর পেরে ওঠে না প্রণমী। শরীরের সমস্ত শক্তি ফুরিয়ে আসে। রাদীপ ওকে টেনে নিয়ে একটা নরম গদিতে ফেলে। একফাঁকে প্রণমী আবারও হাহাকার করে, ইরফান মির্জা, এটা করবেন না। আমি সংসার করব আপনার সাথে। এটা করবেন না প্লিজ। কেউ ওর হাত বাঁধার চেষ্টায় পুরোপুরি নগ্ন করছে মেয়েটিকে। প্রণমী অবশ হচ্ছে ধীরে ধীরে। প্রাণপণে বলছে, আল্লাহ, মেরে ফেলো আমাকে, মেরে ফেলো। গল্প, বধূ কোন আলো লাগলো চোখে। দ্বিতীয় পরিচ্ছেদ, 24তম পর্ব। লেখনীতে